তাহলে তো কথা পাকা হয়েই গেল। সামনের রোববার বিয়ের আয়োজন করি, কেমন? ঠিক আছে বেআই সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে তো সম্মতি পেয়েই গেলাম। চলেন কর্তা, বাড়িতে গিয়ে আয়োজন শুরু করি। আরে দাঁড়া দাঁড়া, তোর যে দেখছি তোর সইছে না। বেয়ানের সাথে একটু কথা বলি, গল্পগুজব করি, তারপর না হয় যাওয়া যাবে। হ্যাঁ তাই তো, আপনারা বসেন, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না বেয়ান, এখন আর তা সম্ভব হবে না। আরেকদিন এসে অবশ্যই খাবো। এখন তাহলে উঠি বরং। মা, উনি কেন এসেছিল আমাদের বাড়িতে? কেন রে বাবা, তোরা কি ওনাকে চিনিস নাকি? চিনি মানে? খুব ভালো করেই চিনি। তুমি আগে বলো, উনি কেন এসেছিলেন? উনি এসেছিল ওনার যমজ দুই মেয়ের সাথে তোদের দুই ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলো মা, ওনার আবার মেয়েও আছে? তাও আবার চমচ? হ্যাঁ রে বাবা, আমি তো রাজি হয়ে গেছি। সামনে রোববার বিয়ের দিন ঠিক করেছি। তোদের কোনো সমস্যা নেই তো বাবা? কি আর সমস্যা থাকবে? তুমি তো আমাদের না বলেই সব ঠিকঠাক করে ফেলেছো, এখন আর কি? তুমি ওর কথায় কিছু মনে করো না মা। আমি জানি তুমি আমাদের জন্য ভালো কিছুই করবে। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমার খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও দেখি। চল বাবা, ঘরে চল, দুই ভাই বসে খেয়ে নে। তুমি এটা কি করলে বাবা? শেষমেশ একটা কৃষকের সাথে আমাদের বিয়ে ঠিক করলে। তুই চুপ কর রিতা, বাবা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। লাগবে না আমার ভালো, তুই তো এমনিতেই কাজের লোকের মতো থাকিস, তোর আর কি সমস্যা? পারলে তুই করগে বিয়ে, আমি করব না। শোন মা, আমার কথাটা আগে শোন। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। আমার সব স্বপ্ন তুমি মাটির সাথে মিশিয়ে দিতে চাও। মুখ সামলে কথা বল রিতা, বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস বোধহয়। শোন রে মা, একবার আমার কাছে আয়। শোন মা, আমি তোদের জন্য সৎ আর পরিশ্রমী ছেলে খুঁজছিলাম। আর তপু আর দীপু খুবই সৎ আর পরিশ্রমী। একদিন ওরা অনেক বড় হবে, আর আমার এসব সম্পত্তি তো তোদেরই থাকবে। কিন্তু বাবা, তুমি তো বললে আমাদের এই সম্পত্তির প্রতি ওদের কোনো লোভ নেই। হ্যাঁ রে মা, ওরা আমার সম্পত্তির এক কড়িও নেবে না। আর এই জন্যই তো আমার যা কিছু সব তোদের থেকে যাবে। তোদের যদি মনে হয় ওরা ভালো না বা ওদের সাথে থাকতে পারছিস না, তখন তোরা আবার ফিরে আসিস মা। আমি জানি বাবা, তুমি আমাদের জন্য যা করবে তা সব সময় বুঝে শুনে ভালোর জন্যই করবে। আমরা বিয়ের জন্য তৈরি বাবা। বাবা তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা। তোদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। ভালোই করেছো বাবা, চলো ঘরে চলো। আরে বেআই সাহেব, আপনি? মেয়ে দুটোকে ছেড়ে কোনোদিন থাকিনি তো, তাই দেখতে চলে আসলাম। বেশ করেছেন। যাও বৌমা, বেআইকে ঘরের ভেতরে নিয়ে যাও। কি রে মা, তারপর কি মনে হলো? আমার জামাই বাবাজিরা কেমন? আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা বাবা। পৃথিবীতে এত ভালো আর সৎ মানুষ থাকতে পারে তা আমার জানা ছিল না বাবা। সত্যি বাবা, তুমি আমাদের জন্য সত্যিকারের হীরের টুকরো বাছাই করেছো। আমরা দু বোন খুব খুশি বাবা। শোন রে মা, চকচক করলেই কিন্তু সোনা হয় না। তাই তো তোদের জন্য আমি অনেক বুঝে শুনে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব ভালো আছি বাবা। সম্পদের প্রাচুর্য ছাড়াও যে ভালো থাকা যায়, এ বাড়িতে না আসলে তা কখনোই বুঝতে পারতাম না। আমাকে তুমি মাফ করে দিও। না রে পাগলি,
আমি তোদের উপর কখনো কিছু মনে করিনি। তোরা যে আমার একমাত্র বেঁচে থাকবার সম্বল, তোদের মুখের দিকে তাকিয়েই এইভাবেই কাটিয়ে দেব বাকিটা জীবন। বাবা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। রীতা, তুই বাবার সাথে বসে কথা বল। বাজারে যা মাছের দাম, তাতে মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে। আরে আরে এখানে চিংড়ি কোথা থেকে আসলো? আরে বাহ, চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর। যাই, এটাকে নিয়ে যাই। না, এই একটা চিংড়ি দিয়ে কি করব? তার চেয়ে বরং চিংড়িটা আমি পুকুরে ছেড়ে দিই, বেচারাটা বেঁচে যাবে। কিরে মালা, তুই আমার বাড়িতে এই সময়? বুড়িমা, তুমি এসেছো? তোমারই জন্য বসে আছি। কেন রে, কি হয়েছে? বলছি কি বুড়িমা, তোমার জাংলা থেকে একটা লাউ দাও না, আমার না রান্না করার মতো এখন কিছুই নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই নাও গো বউ, আজ লাউ দিয়ে কি রান্না হবে? লাউ ঘন্ট করবো গো বুড়িমা, ঘরে যে চাল ছাড়া আর কিছুই নাই। ও আচ্ছা, ঠিক আছে। এই হারুন, তা এখন কি করবি শুনি? কি আর করব, চুরি করতে গেলেই তো ধোলাই খাই। ও, এখন চুরিও করতে আর ভালো লাগে না। চারটে সাল কিন্তু ছোটবেলা থেকে চুরি ছাড়া তো অন্য কাজও শিখিনি। এখন তাহলে কি করবি? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। শোন, এমন করলে কেমন হয়? যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাস করে না, তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়বার কোনো সুযোগই থাকে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এখন থেকে তাই করতে হবে। তাহলে আর কি, আজ রাতে গ্রামের ওই পাড়ার ঠাকুমার বাড়িতে চুরি করতে যেতে হয়। ওই বাড়িতে তো বুড়ি একা একা থাকে। তুই ঠিক বলছিস তো? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে, তাহলে আজ রাতে আমাদের টার্গেট হলো ঠাকুমার বাড়ি। এই পরাণ, এই দেখ দেখ, বুড়ির জাংলায় কত সুন্দর লাউ ধরে রয়েছে। আস্তে আস্তে কথা বল, ঠাকুমা জেগে গেলে কিন্তু চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চল চল। এই হারুন, বুড়ি আজ কি রান্না করেছে রে? এত সুগন্ধ আসছে। হ্যাঁ রে, এই চল চল, রান্নাঘর থেকে ঘুরে আসি। আরে পরাণ, বুড়ি দেখছি শিং মাছের দো পেঁয়াজা করেছে। তোর কথা শুনে তো আমার জিভে জল চলে আসলো। এই চল চল, চুরি পরে করব, আগে খেয়ে নি। এই, কে রে রান্নাঘরে কথা বলিস? এত রাতে কে আসলি? এই পরাণ, এই পালা পালা, এই বুড়ির মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে, পালা। হ্যাঁ হ্যাঁ, এ পালা, এ পালা রে, পালা পালা। এই চোর, চোর এসেছে আমার বাড়িতে, চোর!
এই যা, চোর দুটো পালিয়ে গেল দেখছি। কোথায় কোথায় চোর? হ্যাঁ, কোথায় চোর? চোর দুটো পালিয়েছে। তা কিছু নিতে পেরেছে নাকি গো বুড়িমা? তা আমি এখনো দেখি নাই। আবার চোরের উপদ্রব বেড়ে গেল। এখন তো কেউ শান্তিতে ঘুমোতে পারবে না। ওগো বুড়িমা, তুমি ঘরে গিয়ে দেখো যে চোর আবার তোমার কিছু মিছু চুরি করে নিয়ে গেল কিনা। আচ্ছা, তোমরা তাহলে এখন সকলে যাও, আমি গিয়ে দেখি আমার কিছু চোরে নিল নাকি। হ্যাঁ হ্যাঁ, যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছি। ধরতে পারলে না, একদম মেরিয়ে ফেলতো। হ্যাঁ, তা তুই যা বলেছিস। হারুন, শিং মাছের দো পেঁয়াজাটা না সেই ছিল। হ্যাঁ রে পরাণ, আমার কাছেও অনেক ভালো লেগেছে বুঝলি। শোন, কালও একবার ভাবছি ঠাকুমার বাড়িতে যাব। আহা, কি সুন্দর লাউ হয়েছে। একবার লাউগুলো যদি কেটে নিয়ে আসা যায় তাহলে ভালো দামে বিক্রি করা যাবে। হ্যাঁ, তা তুই যা বলেছিস একদম আমার মনের কথা। ঘরে কিছু না পেয়ে শেষ পর্যন্ত আমার মাছের তরকারি খেয়ে গেল। হায় রে কপাল, মাছ দিয়ে দুমুঠো ভাত আর কপালে জুটল না। যাই, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। আজ অনেক বেলা হয়ে গেল। যাই, জল নিয়ে এসে এক মুঠো চাল চড়িয়ে দিই। আরে আরে, এ কি দেখছি আমি? আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো? আমি দিয়েছি গো ঠাকুমা, আমি দিয়েছি। ওরে বাবা রে, ভূত ভূত ভূত! আরে আরে, ভয় কেন পাচ্ছ? আমি ভূত নই গো ঠাকুমা, আমি হলাম চিংড়ি রানী। আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো। তুমি ভূত না, তাহলে কথা বলছো কি করে? আমি কথা বলতে পারি, আর সব শুনতেও পারি। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম। শোনো গো ঠাকুমা, আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিংড়ি নিয়ে যেও, আর তা বিক্রি করে তোমার সংসার চালিও। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন তুমি যাও, তোমার খাবারের মতো রেখে বাকি চিংড়িগুলো বিক্রি করে আসো। এই, চিংড়ি নিয়ে যাও, চিংড়ি, আমার নিজ পুকুরে চাষ করা চিংড়ি। আরে পরাণ, ঠাকুমা কবে থেকে আবার চিংড়ির ব্যবসা শুরু করলো? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না রে। আমার জানা মতে ঠাকুমার পুকুরে তো এত মাছ নেই। বিষয়টা দেখতে হচ্ছে তো। শোন, আজ রাতেও বুড়ির বাড়িতে যেতে হবে। এই শোন, আজ আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই, তার থেকে বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি। শোন, তুই লাউগুলো কাট, আমি ঠাকুমার চিংড়ি বিক্রি করবার টাকাগুলো হাতিয়ে নিয়ে আসি। এই ঠিক আছে ঠিক আছে, এই সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, আমার কাজ শেষ, তোর কি হলো? হ্যাঁ রে পরাণ, আমার কাজও শেষ।
এই দাঁড়া, আর একটা আছে, এটা কেটে নি। তাড়াতাড়ি কর। এ কি, এখানে তো টাকার থলেটা রেখেছিলাম, গেল কোথায়? তাহলে কি রাতে আজও চোর দুটো এসেছিল? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! জাংলার লাউগুলো কারা চুরি করে নিয়ে গেল গো! হায় হায় হায়! আজও চোর এসেছিল গো বুড়িমা? হ্যাঁ রে, চোরে দেখ আমার সব লাউ চুরি করে নিয়ে গেছে। কি আর করবে গো বুড়িমা, তোমার বাড়িতে যে একটা পুরুষ মানুষ নেই যে তোমার এই সংসার দেখে রাখবে। হ্যাঁ রে, আজ যদি একটা ছেলে থাকতো। কান্না করো না গো বুড়িমা, ধৈর্য ধরো, দেখবে ওপরওয়ালা ঠিক ওই চোরের বিচার করবে। বিচার করবে আমাদের? তুইও যা বলিস না হারুন। পরাণ, শোন, আমাদের ভালো হয়ে যাওয়া দরকার। এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল? আরে শোন শোন, আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব। এই চল এখন বাড়ির দিকে যাই। তুমি কান্না করো না গো ঠাকুমা, শোনো, তুমি আজ এই পুকুরে 3 বার কলসটা ডুবাবে, আর যা চিংড়ি পাবে তা বাজারে বিক্রি করে আসো, দেখবে অনেক টাকা পাবে। তুমি তো বলেছিলে একবার ডুবাতে। হ্যাঁ, তা বলেছিলাম, আজ আমি বলছি 3 বার ডুবাও। ঠিক আছে। পরাণ, কি বুঝলি? হে তো দেখছি আমাদের কপাল খুলে গেল। হ্যাঁ রে, তুই না বড় দাও মারবার কথা বলেছিলিস, তা মনে হয় ওপরওয়ালা আজ রাতে আমাদের কপালে রেখেছে। তা তুই যা বলেছিস। এ আগুন, আগুন, বাঁচাও! আগুন, মরে গেলাম! আগুন! হে কে আছো? হে কে আছো? আমাদের বাঁচাও! মরে গেলাম, মরে গেলাম! আগুন! আরে আরে, এইসব কি হচ্ছে? ওরা পাপী, ওরাই এই গ্রামের সকলের ঘর থেকে সবকিছু চুরি করছিল, আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল, তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে। এই জন্য বলে, সৎ লোকের স্বর্গবাস আর অসৎ লোকের নরকবাস। উত্তরের জঙ্গলের পাশে বাস করত রাফি, কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা। চন্দ্রার পরিবার ছিল খুব গরিব, তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোনো রকমে তাদের সংসার চালাতো। প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলে শিকার ধরতে। না, এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে। আজকাল আর তেমন শিকার করাই যায় না। হঠাৎ রাফির চোখে পড়ল একটা চামড়া ছোলা হাঁস। রাফি হাঁসটা দেখে খুব অবাক হলো। এ আবার কেমন হাঁস? যাই হোক, 2 দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম।
একে আর হাতছাড়া করা যাবে না। আজ বরং এই হাঁসটাই শিকার করে নিয়ে যাই। বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডাঁশা নারকোল দিয়ে রান্না করে। বউ, এই দেখো, আজ 2 দিন পর একটা হাঁস পেলাম। আজ এই হাঁসটা ডাঁশা নারকোল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে। কিন্তু এই হাঁসটা এমন ছোলা কেন? এর গায়ে কোনো লোম পাখনা কিছুই তো নেই দেখছি। কি অদ্ভুত দেখতে না? মা মা, এই হাঁসটাকে ছেড়ে দাও। এমন অদ্ভুত হাঁস আমরা কোনো দিনও দেখিনি। এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আরে না, এর কিছুই হবে না। এর লোম পাখনা সব মনে হয় পড়ে গেছে। রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল। কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল, তোমরা এভাবে আমার গলা কেটে দিলে? তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো। ও মা, এই হাঁসটা তো দেখি কথা বলছে। আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল। এটা কি হয়ে গেল? আমাদের পরিবার অভিশপ্ত হলো। আসলে ছোলা হাঁস, আমার মা বাবা বুঝতে পারেনি। তুমি আমার পরিবারের ওপর থেকে অভিশাপ তুলে নাও। আমি আর তোমাদের এই অভিশাপ উঠাতে পারবো না। যদি কেউ উঠাতে পারে তবে সে আমার মেয়ে। কোথায় তোমার মেয়ে? আমাদের বলো, আমরা তোমার মেয়ের কাছে অবশ্যই যাব। হাঁসটি কিছু বলার আগেই সেখানেই মারা গেল। তখন চন্দ্রার পরিবার খুব চিন্তায় পড়ে গেল। মা, বাবা, তোমরা কোনো চিন্তা করো না। আমি আমাদের এই পরিবারটাকে অভিশাপ মুক্ত করবই। আমি সেই মেয়েটার খোঁজে বের হচ্ছি। দাঁড়া মা, তোর সাথে আমিও যাব। তাহলে একা তোমরা যাবে কেন? তোমাদের সাথে আমিও যাব।